গত কয়েকদিন আগে আমার সাথে বেশ বড়সড় একটা ধোঁকা হয়ে যায়। ব্যাপারটা এরকম যে আমি একটা বই থ্রিলার ভেবে পড়া শুরু করি। কিছু দূর যাওয়ার পর আমি বুঝতে পারি বইটি আসলে একদমই থ্রিলার নয়, বরং এটা হচ্ছে একটা ভৌতিক বই। এইদিকে যারা আমাকে চিনে তারা জানে যে আমি খুব একটা হরর পড়ি না, কারণ আমার অনেক বেশি ভয় লাগে। আমি খুব যেটা ভয় পাওয়ার না ওইরকম জায়গায় আমি ভয় পেয়ে যাই। তো হরর ব্যাপারটা আমার জন্য খুবই ভীতিকর। কিন্তু বইটা তো পড়া শুরু করেছি, এখন শেষ না করা পর্যন্ত না তো কি আর করব। ধোকা খাওয়ার পরেও বইটা পড়ে শেষ করি এবং পড়ার পর আমার কেমন লেগেছে সেটাই আপনাদেরকে জানাতে চলে এসেছি। তো যেই লেখকের বই, তার আগে একটা বই আমি পড়েছি, মৃত্যু বইটি, যেখানে লেখক তার আশেপাশের মানুষদের মৃত্যু নিয়ে লিখেছেন, সাজিয়ে লিখেছেন। তো বইটি আমার ভালো লেগেছিল এবং যে দ্বিতীয় বইটি, এই বইটি আমার কেমন লেগেছে সেটা তো আপনাদেরকে বলবোই, বলার জন্যই এসেছি। তো বইটির নাম হচ্ছে আসলে উনিকে, লিখেছেন সুমন ভূঁইয়া। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে আসলে উনিকে, লিখেছেন সুমন ভূঁইয়া। তো এই বইটির কাহিনী শুরু হয় রাউতি গ্রাম থেকে। রাউতি গ্রাম এমন একটা গ্রাম, মানে যেটা খুব মফস্বলের ভেতরে, খুব গভীরে একটা গ্রাম। এবং এই গ্রামের মধ্যে মিজানের আত্মা ঘুরে বেড়ায় আর কি, এরকম একটা চিন্তা চেতনা মানুষের আছে, বা এরকম অনেক প্রমাণ পাওয়া গেছে। তো এই মিজানটাকে সেটা তো বলবোই। আগে বলি আমাদের গল্পের নায়ক আনিসকে নিয়ে। আনিস যে শহর থেকে গ্রামে আসে শিক্ষকতার জন্য, মানে তার ঢাকা থেকে গ্রামে পোস্টিং হয়। তো এই গ্রামে আসার পর অনেক রাত হয়ে যায়। রাত হওয়ার কারণে সে আশেপাশে কিছু চিনতে পারছিল না। তখন একজন লোক তাকে রাস্তা দেখিয়ে নিয়ে আসে, লোকটির নাম হচ্ছে মিজান। তো মিজান তাকে তোবারক স্যারের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পর আনিস খুবই খুশি হয়। তবে আনিস এর মাঝে একটু রাগও করে, তার অনেক মেজাজ খারাপ হয়। কেন হয় সেটা আপনারা বই পড়লে বুঝতে পারবেন। তো তোবারক স্যারের বাড়ি আসার পর সে ওই দিন থাকে, খায় টায়। পরের দিন সকালে সে মিজানকে খুঁজতে বের হয়, যে তার এত উপকার করেছে, তাকে একটা ধন্যবাদ দিতে হবে, এরকম একটা ব্যাপার। বা ওই দিন সে মিজান কেন তাকে থেকে ফেলে চলে গিয়েছিল, কিছু প্রশ্নের উত্তর জানতে হবে। পরবর্তীতে সে যেটা জানতে পারে সেটা রীতিমতো ভয়ানক। সে জানতে পারে মিজান নামের কেউ ওই গ্রামে আসলে নেই, এবং যে ছিল সে অনেক আগেই মারা গিয়েছে, তার কোনো অস্তিত্ব এখন নেই। তখন আনিস ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। তাহলে তার সাথে কে এসেছে এতটুকু রাস্তা? এটা তো তার মনের ভুল হতে পারে না। সে একজন মানুষের সাথেই এসেছে এবং একটা দোকান থেকে তার জন্য বিড়িও কিনেছিল। তাহলে সেটা কিভাবে সম্ভব? পরবর্তীতে অনেক খোঁজ খবর নেওয়ার পর আনিস জানতে পারে যে মিজান নামের একটা ছেলে এই রাউতি গ্রামে অনেক আগে ছিল, যে ছোটবেলা থেকে যে পাগল ছিল। তার বাবা মা একটি সন্তান অনেক চেষ্টা করেছে, এবং তাদের যখন সন্তান হয় তখন সবাই কেন জানি মারা যায়। তখন এই যে মিজান যখন জন্ম নিবে তার আগে তারা অনেক কিছু করেছে, অনেক প্রক্রিয়ায় গিয়েছে যাতে মিজান বেঁচে যায়, এবং মিজান বেঁচেও যায়। তবে বেঁচে গেলেও সে মানসিকভাবে সুস্থ থাকে না, সে মানসিক প্রতিবন্ধী, মানে পাগল হয়ে যায়। এবং ছোটবেলা থেকে তাকে সবাই খুব খোঁচাতো, বাচ্চারা বড়রা তাকে পাগল বলতো। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে যে পাগল মিজানের বিশেষ ক্ষমতা রয়েছে, এ অনেক কিছু বলে দিতে পারে। যেই দিন ও কারো দোকান থেকে বিড়ি কিনে সেই দিন তাদের বেচাকেনা ভালো হয়, কারো রিক্সায় উঠলে তাদের রোজগার ভালো হয়। এবং মিজান অনেক ঘটনা আগে থেকে বলে দিতে পারে, যেমন তাদের গ্রামের একজনের ছেলে ঢাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে। মিজান সেটা আগের দিন রাতেই তাদেরকে জানিয়েছে, কিন্তু তারা মিজানের কথা পাত্তা দেয় নাই। 3 দিন পর তারা ঢাকা থেকে জানতে পারে তাদের ছেলে মারা গিয়েছে, লাশ নিয়ে এসেছে। এরপর থেকে মিজানকে সবাই একটু সমীহ করে চলে, যে না, এই ছেলেটার মধ্যে বিশেষ পাওয়ার রয়েছে। এবং মিজান যখন মারা যায়, সে হুট করে মারা যায়। তো তার এই মৃত্যুটা গ্রামবাসী এমন ভাবে দেখে যে সে হুট করেই এসেছে, হুট করেই হারিয়ে গিয়েছে। তো মিজান মরে যাওয়ার পর অনেকেই নাকি মিজানকে দেখতে পায়, সে দুটি সাদা কাপড়টা নিয়ে হাঁটে, যে বাচ্চাগুলো তার ভাই, এরকম ধারণা করা হয়। তো গ্রামের মন্টু মিয়া, সম্ভবত মন্টু মিয়াই নাম ছিল, সে প্রথম এরকম দেখে ঘাবড়ে যায় এবং সে অন্যদেরকে জানায়। পরবর্তীতে আমরা জানতে পারি যে মিজানের মাও মিজানকে দেখেছে, এরকম আর কি। তো এই সব তথ্যগুলো আনিস সংগ্রহ করে, কিন্তু সে কোনোভাবেই মানতে চাচ্ছিল না যে ভূত বা এরকম কিছু থাকতে পারে। এই যুগে এসে আসলে এগুলো বিশ্বাস করাও যায় না, যে বিজ্ঞান আমাদেরকে বলে যে এগুলা বিশ্বাস করার মতো কিছু নয় আসলে। তো আনিসও সবাইকে নানান রকম যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে, এবং যেই দিন মিজান মারা গিয়েছে বা বিয়ে কিনেছে, তো ওই দিন আসলে এমনিতেই মানুষের বেচাকেনা ভালো হয়েছে, ওই দিন হাটবার ছিল। কিন্তু মানুষ ওই জিনিসটাকে ভেবে নিয়েছে মিজানের কারণে। তো এই সব জিনিসে মানুষকে বোঝানোর চেষ্টা করে, যতদিন না পর্যন্ত তার সাথে এরকম ঘটনা ঘটে। তো আনিসের সাথে এমন ঘটনা ঘটে যে আনিসের কর্মচারী থাকে দবির মিয়া নামের। এই দবির মিয়া 3 দিন ধরে আনিসের বাসায় আসে, মানে সে আসে রাত্রের বেলা, চলে আসে, এসে সকালবেলা আবার নাস্তা টাস্তা করে
চলে যায়, আবার গভীর রাতে আসে, একদিন সে শরীরে খুব জখম নিয়ে আসে, রক্ত টক্ত নিয়ে আসে এবং শুয়ে পড়ে, এরকম কাহিনী আর কি। তো পরের দিন আনিস জানতে পারে, মানে 2-3 দিন পরে আনিস তোবারক স্যারের কাছ থেকে জানতে পারে যে দবির মিয়া হসপিটালে ভর্তি, অ্যাক্সিডেন্ট হয়ে 3 দিন ধরে তার কোনো খোঁজ নেই। তখন আনিস অবাক হয়ে যায় যে তাহলে তার সাথে কে থেকেছে এবং তাকে কে রান্না বান্না করে দিয়েছে। তো এই অংশটুকু পড়ে আমি খুব ভয় পেয়ে যাই, মানে আমি এই বইটা রাত্রের বেলা পড়েছিলাম, মানে দিনের বেলা পড়া শুরু করেছিলাম, ভার্সিটিতে যেতে আসতে পড়তাম। তো রাত্রের বেলা যখন এরকম অনেক বৃষ্টি হচ্ছিল, এই টাইমে আমি বইটা পড়া শুরু করি, তো পড়া শেষ করি আর কি। তো যখন আমি এই কাহিনীতে আসি তখন আমার খুবই ভয় লাগে, কিন্তু দিনের বেলা হলে হয়তো ভয়টা একটু কম লাগতো, রাতের বেলা যে কারণে আমার খুবই ভয় লাগে। পরবর্তীতে যখন আনিস তোবারক স্যারের কাছে এই ব্যাপারগুলো শেয়ার করার পর তোবারক স্যার তখন আনিসকে তার যুক্তি দেয় যে না, তোমার হয়তো ভুল হয়েছে, তুমি হয়তো ঘুমন্ত অবস্থায় কি কি দেখেছো। তখন আনিস বুঝতে পারে যে আসলে আমরা সবসময় সবকিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে চাই, সেটা সম্ভব হয় না। প্রকৃতিতে অনেক কিছু থাকে যেগুলো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এবং লেখক শেষ দিকে এসে আমাদের পাঠকদের অনেকগুলো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর লেখক নিজেই দিয়ে দেয়। এবং শেষে এসে আনিসের এমন একটা পরিচয় বের হয় এবং মিজানের যে পরিচয়টা বের হয়, যেটা পাঠককে রীতিমতো অনেক অবাক করবে। আমিও অনেক অবাক হয়েছি এবং আমার মনে হয়েছে যে একটু বেশি দ্রুত জিনিসটা জেনে ফেলেছি। দ্রুত বলতে আমার মনে হয়েছে পুরো বইটা এক ফ্লোতে গিয়েছে, শেষের 2-3 পাতায় এসে বইটার কাহিনী একদম হুট করে অন্যরকম হয়ে গিয়েছে। তো এটাই ছিল কাহিনী আর কি, আনিসের যে ব্যাপারটা। এখানে আবার আমরা চম্পাকে দেখতে পাই, তোবারক স্যারের মেয়ে চম্পা। এই চম্পাও মানসিকভাবে অসুস্থ, কিন্তু সে আগে সুস্থ ছিল, একটা ঘটনা তাকে অসুস্থ করে দেয়। তো সেই ঘটনা কি এবং কেন, সেটা আপনারা বইটি পড়লেই বুঝতে পারবেন। এবার বলি এই বইটি আসলে উনি কে, বইটি আমার কেমন লেগেছে। তো লেখক যে ভৌতিকতার স্বাদ আমাদেরকে দিতে চেয়েছেন সেটা তিনি দিতে পেরেছেন আমার কাছে মনে হয়েছে। আমি খুব বেশি হরর যেহেতু পড়ি না, আমার কাছে অল্প হলেও আমার কাছে মনে হয় যে ওটা অনেক। তো আমার কাছে মনে হয়েছে এটা যে হরর ঠিক আছে, কিন্তু লেখক এখানে যে কাজগুলো করেছেন, যেমন তিনি হচ্ছে অনেক জায়গায় আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন, যেটা তিনি শুরুতেই ভূমিকার মধ্যেই বলে দিয়েছেন আমাদেরকে কিছু কথার মধ্যে। তো এখানে আবার তিনি আঞ্চলিকের পাশাপাশি কি করেছেন, বাংলাটা শুদ্ধটাও লিখে দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে যে এটা দরকার ছিল না, আঞ্চলিক জিনিসটা আমরা বুঝতে পারি, মানে পড়লে মনে হয়েছে যে বোঝা যায় কি কি লেখা আছে। আবার এই আঞ্চলিকতা বলতে গিয়ে তিনি কয়েক জায়গায় বানানটা কেমন যেন করে ফেলেছেন, যেমন ঢাকাকে একবার ঢাকা লেখা হয়েছে, একবার ঢাহা লেখা হয়েছে, এরকম আর কি। তো আমার মনে হয়েছে দরকার ছিল না পাশে এই আঞ্চলিক লেখাটার সাথে শুদ্ধটা লেখাটা দেওয়া। এই ছাড়া এই বইতে আমার মনে হচ্ছে আমার সবকিছুই ভালো লেগেছে আর কি, মানে সমালোচনা করার মতো কিছু পাইনি। এবার আজকে আমি আগেই সমালোচনা করে ফেলেছি, মানে খুব কম ছিল তো এই জন্য। তো এই বইটি পড়ার পর আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজবেন, লেখক আমাদেরকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, কিন্তু এই বইটিতে আরো অনেক কিছু আমাদের জানা রয়েছে, যেটা দ্বিতীয় পার্টে জানা যাবে। মানে এই যে আসলে উনি কে, বইটির দ্বিতীয় পার্ট আসবে আর কি। তো দ্বিতীয় পার্টের কি নাম হবে সেটাও লেখক দিয়ে দিয়েছেন আমাদেরকে, সেটা আমি আপাতত না বলি, সেটা আপনারা বইটি পড়লেই বুঝতে পারবেন। এখানে লেখক আমার মনে হয়েছে আমাদেরকে শুধুমাত্র হররের বিষয়টা বলেছেন তা নয়, তিনি আমাদেরকে অনেক জিনিস, অনেক মেসেজ দিয়েছেন। যেমন এই যে প্রকৃতিতে অনেক কিছু হয় যেটা সবসময় ভুল, আমাদের চোখের ভুল, যুক্তি দিয়ে বোঝানো, এগুলা বলা যায় না যতক্ষণ না সেটা নিজের সাথে ঘটে। এবং বিজ্ঞান আসলে সবকিছু এখনো ব্যাখ্যা করতে পারে না, মানে আমাদের ব্যাখ্যার বাইরেও অনেক কিছু রয়ে গিয়েছে, সেটা লেখক বুঝিয়েছেন। পাশাপাশি এখানে লেখক আমাদেরকে গ্রামের মানুষের একটা চিন্তা ভাবনা দেখিয়েছেন। আবার আমরা যে কেউ অসুস্থ হলে তাকে খুব, মানে হয় না যে আমরা তাকে অনেক রকম কথা বলি যে পাগল, এটা সেটা, তার পরিবারকে ছোট করার চেষ্টা করি, কিন্তু এটা আসলে করা উচিত নয়। এটা কেন উচিত নয় সেটা আপনারা বইটি পড়লেই বুঝতে পারবেন। তো এই ছিল মোটামুটি বইয়ের কাহিনী, খুব বড় একটা বই নয়, খুব ছোটখাটো একটা বই। তবে আমার মনে হয়েছে লেখক সুমন ভুঁইয়ার প্রথম বইয়ের থেকে দ্বিতীয় বইতে তিনি অনেকটা অনেকটা ভালো করেছেন, তার লেখা অনেক ভালো হয়েছে এখানে। মানে তিনি যে আগে আমরা হচ্ছে ছোট গল্পের মতো ছিলাম, মৃত্যু বইটার মধ্যে ছোট গল্পের মতো ছিল, কিন্তু এখানে তিনি পূর্ণাঙ্গ একটি গল্প বলেছেন। তিনি বিজ্ঞানের আলোতে ভয়, স্মৃতি আর ব্যাখ্যা দাঁড় করাতে চেয়েছেন। তো এই আর কি, তিনি বিজ্ঞানের আলোতে মোটামুটি তিনি নিজের মতো একটা ব্যাখ্যা দিতে চেয়েছেন। কিছু কিছু জায়গায় তিনি পড়ালেখা করেছেন, আমার মনে হয়েছে তিনি কিছু টার্ম আমাদেরকে ব্যাখ্যা করেছেন, যেটা আমি জানতাম না, আসলে ওনার বই পড়ার পর জানতে পেরেছি এরকম কিছু। তো সেটা তিনি চেষ্টা করেছেন কিছু ভালো তথ্য যোগ করার। এই ছাড়া মোটামুটি আমার কাছে মনে হয়েছে ভালো, সব বয়সী মানুষ পড়তে পারবে, খুব ছোটরা যে পড়তে পারবে না এরকম না, এটা সব বয়সী মানুষ পড়তে পারবে। খুব আহামরি মানে পেঁচালো কিছু না, সহজ সরল, আবার খুব আহামরি কোনো কাহিনী তেমনও নয়। এই
প্লটটা আমাদের সকলেরই চেনা, মানে গ্রামের মধ্যে এরকম হয় আর কি। সবার চেনা পরিচিত সাধারণ একটা প্লট। তো আপনারা যারা ভৌতিক শুরু করবেন ভাবছেন এই বইটা পড়তে পারেন, বা যারা পছন্দ করেন এরকম বই তারা পড়তে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।